মনে করুন পুরো বাংলার মুসলমানদেরকে অপমান করছেন, অবহেলিত, লাঞ্ছিত, পুরোপুরি বাংলার মানুষকে ঠকাচ্ছে তৃণমূল সরকার। আপনি ধরে নেন, মনে করুন আমি ধরে নিলাম আমি 2006 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে মাঠে ময়দানে সোশ্যাল মিডিয়াতে লড়াই করে আসছি জীবনের ঝুঁকি নিয়ে। আমাকেও তো মানে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোনো জায়গা দিল না। তাহলে কি আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাব মনে করেছেন? আমি কখনোই তৃণমূল কংগ্রেস ছাড়বো না। তৃণমূল কংগ্রেস আমাকে ঠকিয়েছেন, বাংলার মুসলমানদেরকে ঠকিয়েছেন, আমি ধরে নিলাম। তাহলে কি তৃণমূল কংগ্রেস আমি ছেড়ে চলে যাব? কখনোই নয়। বাংলার প্রিয় মুসলমান, তৃণমূল কংগ্রেস যদি আপনাদের সঙ্গে অন্যায় অবিচার করে থাকে, এই তৃণমূল কংগ্রেসের উপর প্রতিশোধ নিতে গিয়ে, তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলতে গিয়ে কি বিজেপিকে বাংলায় সুবিধা করে দেবেন? প্রশ্ন ছড়লাম মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইজানের সমস্ত ভক্তদের কাছে, আইমিম সমর্থকদের কাছে, মুসলমান সম্প্রদায় যারা তৃণমূল কংগ্রেসের উপরে বিষ ঢালছেন, তৃণমূল কংগ্রেসকে আপনারা শত্রু ভাবছেন, তাদের প্রত্যেকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইজান, আমরা ফুরফুরা শরীফের সমস্ত পীর কেবলা, সমস্ত আওলাদদেরকে আমরা শ্রদ্ধা করি, আমাদের হৃদয়ে আছেন। কারণ আমি নিজেই একজন ফুরফুরা শরীফের ফুরফুরাপন্থী, আমার পরিবার ফুরফুরাপন্থী। আমার পরিবারের লোকজন বলেন ফুরফুরা শরীফ ছাড়া কোনো কথা হবে না। আমি সম্মান করি, আমি হার্দিক অভিনন্দন জানাই ফুরফুরা শরীফের সমস্ত বংশধরদের, পীরের বংশধরদের সকলকে আমি শ্রদ্ধা করি। কিন্তু মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইজান, আপনার কাছে প্রশ্ন, আপনি যদি 44টা প্রার্থী দিয়ে, মনে করুন 44টায় জিতে গেলেন, আপনি 44টা প্রার্থী দিয়ে 44টা আসন জিতে গেলেন এই বাংলায়, আমি ধরে নিলাম, তাহলে কি আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এই বাংলার মা বোনদের ইজ্জত আপনি রক্ষা করবেন? এই বাংলার মান সম্মান, সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য আপনি বজায় রাখতে পারবেন? আপনার কাছে প্রশ্ন ছুড়লাম, আপনি কি দায়িত্ব নিতে পারবেন? যদি আপনারা ভোট ভাগাভাগি করতে গিয়ে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন আইমিম আর আপনার দল, যদি মনে করেন আব্বাস সিদ্দিকী ভাইজান নতুন দল করে ভোটে লড়তে আসলেন, 44খানা প্রার্থী আপনি দিলেন, জিতে গেলেন, তাহলে কি আপনি পশ্চিম বাংলার ক্ষমতা দখল করতে পারবেন? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কিংবা পশ্চিম বাংলার কোনো মানে কি বলা যায় পরিচালক, পশ্চিমবঙ্গের ডাইরেক্টর হিসাবে আপনি কি নিজেকে প্রমাণ করতে পারবেন? পারবেন না, তো সম্ভব নয়। তাহলে আপনি যদি এই বাংলার মুসলমান সম্প্রদায়কে বাঁচাবার দায়িত্ব নেন, মুসলমান সম্প্রদায়কে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন, যদি এই বাংলার মুসলমান মা বোনেদের, শুধু মুসলমান না, হিন্দু মুসলমান সবাই, সমস্ত মা বোনেদের, আমি বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের কথা বলছি, এদের মা বোনেদের ইজ্জত আপনি রক্ষা করার গ্যারান্টি দিচ্ছেন কি? যদি দিতে পারেন তাহলে আমি আপনার পিছনে আছি। তৃণমূল কংগ্রেস এই বাংলায় শক্তিশালী, এই বাংলার ক্ষমতায় আছেন তৃণমূল কংগ্রেস দল, তৃণমূল কংগ্রেস সরকার। মনে করুন যদি ঘটনা এমন হয়, আমি আমার মতো একটা হিসাবের পরিসংখ্যান দিচ্ছি, এটাকে কেউ খারাপভাবে নেবেন না, বিতর্কে যাবেন না। মনে করুন না তৃণমূল কংগ্রেস আগামী 2021 সালের বিধানসভায় 120খানা আসন পেল, আব্বাস সিদ্দিকী ভাইজান তার নিজের দল প্রতিষ্ঠা করে লড়াই দিলেন, তিনিও এখানে দল দিয়ে লড়াই দিলেন, বিজেপি লড়াই দিল, কংগ্রেস সিপিএম তারাও লড়াই দিল। এই লড়াই দিয়ে 4-5 মুখী লড়াই দিয়ে মনে করুন তৃণমূল কংগ্রেস আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে 120খানা আসন পেল, বিজেপি পেল 90টা। তাহলে 120 আর 90টা, তাহলে 120 আর 90 কত হচ্ছে? 120 আর 90 হচ্ছে আপনার 210। 210 সিপিএম কংগ্রেস পেল মনে করুন 50টা। আপনি আরো একটু কম করে ধরেন, সিপিএম কংগ্রেস মিলে পেল মনে করুন 30টা, তাহলে 210 আর 30 240। আব্বাস সিদ্দিকী ভাইজান পেলেন 40টা, ধরুন 40, 240 আর 40 280, আর বাকিগুলো অন্যান্য সমর্থক, অন্যান্য দল পেল 294টা আসনের মধ্যে। তাহলে তৃণমূল কংগ্রেস 120, বিজেপি 90, আব্বাস সিদ্দিকী ভাইজান 40। আব্বাস সিদ্দিকী ভাইজান যদি 40টা সিট নিয়ে বিজেপিকে সমর্থন করেন, তাহলে বিজেপির 130খানা হয়ে যাচ্ছে, মানে 90টা 40টা 130খানা, তৃণমূল কংগ্রেস 120টা। এই তো, তাহলে বিজেপি সরকার গঠন করবে এই বাংলায়। যদি আব্বাস সিদ্দিকী ভাইজান তৃণমূলের দিকে সাপোর্ট করেন, তাহলে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে এই বাংলায়। এই তো, তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজান এবং তার সমর্থকরা
এমন একটা পরিস্থিতি যদি আসে, মালিক না করুক যেন এমন কোনো পরিস্থিতি আসে, যদি এসে যায় দুর্ভাগ্যবশত, তাহলে আপনি কি ওই মুহূর্তে বিজেপিকে সমর্থন করে এই বাংলায় বিজেপি সরকার গঠন করার জন্য আপনি মানে তার পাশে দাঁড়াবেন, নাকি ওই রকম চরম পরিস্থিতিতে আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে সমর্থন করে তৃণমূল কংগ্রেসকে আবার এই রাজ্যে ক্ষমতায় রাখবেন? আপনার কাছে প্রশ্ন ছুড়লাম, অনারেবল মিস্টার আব্বাস সিদ্দিকী, জাস্ট আই এম থ্রোয়িং দিস কোশ্চেন টু ইউ। If you will get 40 seats in the election 2021, what will you do? Will you support BJP to make the Bengal government, or will you support Trinamool Congress to make the Trinamool Congress government in West Bengal? আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইজান, বলুন, আমাকে উত্তর দিন। আব্বাস সিদ্দিকী ভাইজানের যারা ভক্তরা আছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি আব্বাস সিদ্দিকী ভাইজান 40টা সিটে যেতে, তৃণমূল কংগ্রেস যদি 120টা পায় সিট, বিজেপি যদি 90খানা পায়, তাহলে ওই 40খানা সিট বিজেপিকে দিয়ে 130টা করে এই বাংলায় বিজেপিকে আনবেন, নাকি ওই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 120 তার সঙ্গে আপনার 40টা যোগ দিয়ে 160টা হয়ে এই বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা রাখবেন? বলুন দেখি। সাম্প্রদায়িক শক্তি, দাঙ্গাবাজ, এই বাংলার হিন্দু মুসলমান সবার শত্রু এই বিজেপি সরকার, এই বিজেপি আরএসএস নামক সাম্প্রদায়িক দাঙ্গাবাজের দল, তাকে কি সমর্থন করবেন এই মুহূর্তে, নাকি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন? যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, অর্থাৎ আপনার উত্তর যদি এটা হয় যে আপনি বিজেপিকে কোনো মতেই সমর্থন করবেন না, তাহলে এখন কেন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন? এখন কেন তৃণমূল কংগ্রেসকে শত্রু ভাবছেন? এখন কেন তৃণমূল কংগ্রেসের পিছনে উঠে পড়ে লেগেছেন? তৃণমূল কংগ্রেসকে কেন ড্যামেজ করার চেষ্টা করছেন? তৃণমূল কংগ্রেসকে কেন বদনাম করার চেষ্টা করছেন, কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন? মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইজান এবং আপনার সমস্ত ভক্তবৃন্দ, আপনার সমস্ত সমর্থকবৃন্দ, আমার প্রশ্নের জবাব দিন। আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব কমেন্ট বক্সে এসে, আমি একটু পরেই কমেন্ট বক্সে আসব। মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইজান, অনেকেই বলছেন আব্বাস সিদ্দিকী ভাইজান নাকি বিজেপির সঙ্গে গট আপ করেছেন, বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আনার জন্য টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছেন, অনেকে বলছেন। আমি কিন্তু বলছি না, আমি কিন্তু শুনে আপনাদের মতামত চাইছি। তবে আমার যতদূর সম্ভব আব্বাস সিদ্দিকী ভাইজান এমন কাজ করবেন না। তো এই বদনামটা আপনার ঘাড়ে আসবে কেন যে আপনি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছেন? আপনার কিছু কার্যকলাপ, আপনার কিছু কথাবার্তা, আপনার কিছু লেকচার, আপনার ভক্তদের কিছু ক্রিয়াকলাপ প্রমাণ করছে এই আব্বাস সিদ্দিকী ভাইজান এবং তার দলবল বিজেপির সঙ্গে গট আপ হয়ে গেছে। এটা বলছি না, সারা বাংলার মানুষ এটাই অনুভব করছেন। আপনার কার্যকারিতা, আপনার ক্রিয়াকলাপ, আপনার কাজকর্ম দেখে মানুষ এটা ভাবছেন। আপনি এই সুযোগটা কেন দেবেন? আপনাকে ভাঙড়ের কাঁচদিয়া অঞ্চলে এই মাত্র 3 দিন 4 দিন হলো আপনার সঙ্গে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ 24 পরগনা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শওকত মোল্লার একটা ঝামেলা, গন্ডগোল, মনোমালিন্য হয়েছিল। সেইখানে নাকি আপনাকে আটকে রেখেছিল, আপনার উপরে হামলা হয়েছিল, আপনাকে মারার প্ল্যান করেছিল নাকি তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন। আমি কিন্তু কারো দোষ দিচ্ছি না, এটাও তো হতে পারে যে হ্যাঁ, আমি ধরে নিচ্ছি, আমি মনে করছি যে হ্যাঁ, মাননীয় শওকত মোল্লা তার কিছু সমর্থক লোকজন দিয়ে আব্বাস সিদ্দিকী ভাইজানের উপরে আক্রমণ করেছিলেন, তার গাড়ি ভাঙচুর করেছিলেন, অথবা মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইজান সম্পূর্ণ প্ল্যান করে পরিকল্পনা করে মাননীয় বিধায়ক শওকত মোল্লাকে ফাঁসাবার চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেসকে ফাঁসাবার চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেসের বদনাম করার চেষ্টা করছেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এটা তদন্ত সাপেক্ষ। তদন্ত করলেই প্রমাণ হবে যে আব্বাস সিদ্দিকী ভাইজান সত্য কথা বলছেন নাকি মাননীয় শওকত মোল্লা তিনি সত্য কথা বলছেন। শওকত মোল্লা সাহেব তিনি ওই ঘটনার 2 দিন পরে আমাদের ভাঙড়ে এসে তিনি চ্যালেঞ্জ করে গেছেন, যদি আব্বাস সিদ্দিকী ভাইজান প্রমাণ করতে পারেন যে আমার লোকজন তার গাড়ি ভেঙেছে, তিনি রাজনীতি ছেড়ে দেবেন এবং সবার সামনে নাক খত দেবেন। এত বড় কথা। মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইজান, যদি আপনার কথার যুক্তি থাকে, যদি আপনার কথার মধ্যে দম থাকে, পাওয়ার থাকে, তাহলে কিন্তু আপনি প্রমাণ করুন যে মাননীয় শওকত মোল্লা তিনি আপনার গাড়ি ভেঙেছেন, আপনার উপরে হামলা করে আপনাকে মেরে দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আপনি অভিযোগ করছেন। কারণ মাননীয় শওকত মোল্লা আপনার সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি প্রমাণ করতে পারেন আপনি প্রমাণ করুন।
আমি কোনো বিতর্কে যাচ্ছি না, আমি কাউকে উস্কাচ্ছি না, কোনো ধর্মীয় ভাগাভাগি করতে আসেনি। আমি সর্বদা হিন্দু মুসলিম সম্প্রীতি আর ঐক্যের বার্তা দেই। হিন্দু মুসলিম একসাথে হাতে হাত মিলিয়ে চলার কথা বলি। আমি কখনোই ধর্মীয় বিভাজনের কথা বলি না। প্রত্যেক ধর্মকে, ধর্মগুরুকে, ধর্মের গ্রন্থকে, প্রত্যেক ধর্মের মানুষকে শ্রদ্ধা জানায় ভাঙড়ের এই গিয়াসউদ্দিন মোল্লা। তাই বিভাজনের রাজনীতি আমি করব না। আপনারা বলুন, আপনারা প্রমাণ করুন। একটু পুরনো কথায় ফিরে যাই। অনেকে প্রশ্ন করছেন যে রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেসকে যতগুলো মুখপাত্র নিয়োগ হয়েছে তার মধ্যে একটা মুসলমান নেই। এটা একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে একটা দুঃখের ব্যাপার। আমার ব্যক্তিগত প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের কাছে প্রশ্ন, আচ্ছা বসিরহাট লোকসভার জেতা সাংসদ মাননীয়া নুসরাত জাহান রুহি, ওনাকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র করা হয়েছে। উনি তৃণমূল কংগ্রেসের ইতিহাস সম্পর্কে কতটা জানেন আমি জানি না। তৃণমূল কংগ্রেসের লড়াই সংগ্রামের ইতিহাস সম্পর্কে মাননীয়া সাংসদ নুসরাত জাহান রুহি তিনি কতটা জানেন আমি জানি না। দিদি যেহেতু মাননীয়া মুখ্যমন্ত্রীর তাকে নির্বাচিত করেছেন, তাকে মনোনীত করেছেন, তাই তিনি বাংলার মুখপাত্র। তবে একটা কথা কি জানেন, আমরা হয়তো মুখপাত্র হওয়ার যোগ্য নই। এই কথা শুনে, এই মাননীয়া নুসরাত জাহান রুহির সম্পর্কে কথা বললাম বলে অনেক তৃণমূল কংগ্রেসের অতি ভদ্র তৃণমূল কংগ্রেস কর্মী তারা হয়তো বলছেন, হ্যাঁ এত বড় কথা, দিদির মনোনীত নুসরাত জাহান রুহি, তার উপরে এত বড় কথা। তৃণমূল কংগ্রেসে অনেক অতি ভদ্র, অতি সভ্য কিছু কর্মী নেতারা হয়তো ভাবছেন, সমালোচনা করবেন আমাকে। তাদেরকে বলছি, শুনুন ও হে, সত্য কথা সবার সামনে বলার হিম্মত রাখে ভাঙড়ের এই গিয়াসউদ্দিন মোল্লা। সত্য কথা বলার হিম্মত রাখে সবার সামনে। আমি জানি না মাননীয়া নুসরাত জাহান রুহি তিনি তৃণমূল কংগ্রেসের ইতিহাস সম্পর্কে কতটা জানেন, দলের হয়ে তিনি মুখপাত্র হিসেবে কতটা লড়াই দিতে পারবেন আমার জানা নেই। তবে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের আরেকটু ভাবা দরকার ছিল। আমি জ্ঞান দিচ্ছি না, আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না। তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বকে আমি শ্রদ্ধা সম্মান করি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা মাকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। কারণ আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক। 2006 সাল থেকে তাড়া খেয়েছি, হারমাত সিপিএমের তাড়া খেয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, মেরে অজ্ঞান করে দিয়েছিল। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরল, দেখি হাসপাতালের বেডে সেলাইন চলছে, কপাল মাথা ফাটা, থোবড়া ফাটা, দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোচ্ছে। ঘর ছাড়া হয়েছি, আমবাগানে গিয়ে রাত কাটিয়েছি 2006 সাল থেকে, তার প্রমাণ আছে। এখনো পর্যন্ত আমাদের কোনো জায়গা দিল না তৃণমূল কংগ্রেস, কোনো জায়গা দিল না, গুরুত্বই দিল না। কোনো একটা পোস্ট করেছিলাম, একটা স্ট্যাটাস দিয়েছিলাম, অসংখ্য তৃণমূল কংগ্রেসের সৈনিকরা, তৃণমূল কংগ্রেসের লোকজন আমাকে বলছেন, আপনি ভুল সিদ্ধান্ত দয়া করে নেবেন না, আপনি খবরদার তৃণমূল ছেড়ে যাবেন না, তৃণমূলের উপরে রাগ দেখাবেন না। আমি কখনোই তৃণমূল কংগ্রেস ছেড়ে যাব না, কথা দিচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই জায়গায় ঠিক এইখানে আঘাত লাগে। এইখানে 2006 সাল থেকে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে সোশ্যাল মিডিয়াতে লড়াই দিয়ে এসেছি, কিন্তু অবহেলার পাত্র হয়ে গেলাম। যাই হোক, আমার ব্যক্তিগত বিষয় আমি আর যাব না, একটু অন্যদিকে চলে যাই। যে কথা বলছিলাম, মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইজান, তার কর্মী সমর্থকবৃন্দ, আমি যে প্রশ্নগুলো করলাম, কমেন্ট বক্সে আপনাদের কিন্তু আমি মতামত আশা করছি। বলুন, প্রমাণ করুন যে শওকত মোল্লা এবং তার দলবল ভাইজানের গাড়ি ভাঙচুর করেছে। আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে না পারেন তাহলে আমরা এটা ধরে নেব যে আব্বাস সিদ্দিকী ভাইজান তার দলবল নিয়ে পরিকল্পনা করে নিজের গাড়ি ভেঙে মাননীয় বিধায়ক শওকত মোল্লাকে দোষারোপ করছেন, শওকত মোল্লার নামে বদনাম করার চেষ্টা করছেন, বাংলার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নোংরামি করছেন, কালিমা লিপ্ত করছেন। এটা আমরা ধরে নেব। আপনি প্রমাণ করুন, প্রিয় আব্বাস ভাইজানের ভক্তরা, প্রমাণ করুন। সকলের সঙ্গে থাকবেন, এখনো অনেক কিছু বলার আছে, গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু কমেন্ট বক্সে যাব, কারা কমেন্ট করছেন একটু উত্তর দেব। সঙ্গে থাকবেন।
সিটিজেন ফিরোজকে ধন্যবাদ জানাই। একজন লিখলেন মনতোষ দে বিজেপি প্লাস আব্বাস। আমি আপনার কোনো এই মন্তব্যে কোনো রকম উত্তর আমি দেবো না, এটা বিতর্কিত। আব্বাস সিদ্দিক ভাইজান বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন কিনা তার কোনো প্রমাণ নেই। প্রমাণ নিয়ে আসুন, তাহলে বলবো। সিটিজেন ফিরোজকে ধন্যবাদ জানাই। একটু সবাই থাকবেন, আমার এখনো অনেক কিছু বলার আছে। কারণ গিয়াসউদ্দিন মোল্লা ডাইরেক্ট হিট করে, ডাইরেক্ট সত্য কথা সবার সামনে বলে। আচ্ছা, র্যাডার বাচ্চু আপনি লিখলেন এই বিজেপি আর নয়, ধন্যবাদ। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপিকে এই বাংলায় কেউ চাইছেন না। দেগঙ্গার গর্ব মমতা, আপনাকে ধন্যবাদ জানাই। সকলের সঙ্গে থাকবেন। একটু কমেন্ট বক্সের উত্তরগুলো আমি দিয়ে নেই। আচ্ছা, কি আছে? বাপ্পি হোসেন তিনি লিখলেন জয় হিন্দ, জয় বাংলা, বাংলার যুব শক্তি জিন্দাবাদ, জয় জওয়ান। ধন্যবাদ বাপ্পি হোসেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের মাননীয় সাংসদ অভিষেক দা জিন্দাবাদ, বাংলার যুব শক্তি জিন্দাবাদ। কে আছেন? সঙ্গে থাকবেন। আচ্ছা, সুজয় মৈত্র, পারচেস বাই বিজেপি দল, কিন্তু পারবে না টিএমসির কাজ করার জন্য মিথ্যা কথা বলা মানুষের ভোট নিয়ে। যাই হোক, আপনি বলছেন যে হয়তো বিজেপি দলটা ওনাকে কিনে নিয়েছেন। আমি বিতর্কিত মন্তব্য করব না কোনো রকম প্রমাণ ছাড়া। আচ্ছা, ইম্মি খান ধন্যবাদ জানাই। মতিয়ার রহমান, সংখ্যালঘু দরদি হিসেবে দিদির অবস্থান কি? দারুণ প্রশ্ন। মতিয়ার রহমান, আপনাকে ধন্যবাদ জানাই। সংখ্যালঘু দরদি হিসেবে দিদির অবস্থান কি? দেখুন, ঠিক এই মুহূর্তে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে, ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কি দিলেন, মুসলমান সম্প্রদায়ের মধ্যে জন্য কি দিলেন, কি করলেন, মুসলমান সম্প্রদায়ের কতটা পাশে থাকলেন, এখন এই প্রশ্ন নয়। আমাদের জন্য কি করলেন সেই প্রশ্ন নয়। এক্ষুনি সমগ্র বাংলা তথা ভারতবর্ষের হিন্দু মুসলমান সবার একটাই টার্গেট হওয়া উচিত, এই বাংলা তথা ভারতবর্ষ থেকে বিজেপি মুক্ত করব, বিজেপিকে পরাস্ত করব। আমি বাংলার কথা বলছি, এই বাংলা। সবার আগে মুসলমান সম্প্রদায়, যদি আপনারা এই বাংলায় শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে চান, এই বাংলায় হিন্দু মুসলমান সবার মা বোনদের ইজ্জত রক্ষা করতে চান, যদি হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখতে চান, তাহলে অবিলম্বে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করুন। কারণ এই মুহূর্তে একটা কথা বলতে চাই, মুসলমান সম্প্রদায়ের মানুষেরা বাংলা তথা ভারতবর্ষে কিরম অবস্থায় আছে জানেন? হর্নস অফ এ ডায়ালামা, উভয় সংকট। মানে ডাঙায় বাঘ, জলে কুমির, আপনি এগোতেও পারবেন না, পিছাতেও পারবেন না। যদি আপনি তৃণমূল কংগ্রেসের উপরে রাগ দেখিয়ে নিজেদের মধ্যে দলবাজি করেন, মুসলমান সম্প্রদায় 3-4টে দলে বিভক্ত হয়ে যান, তাহলে কিন্তু এই বাংলায় বিজেপি আসার সম্ভাবনা প্রবল। যদি বিজেপি দুর্ভাগ্যক্রমে বাংলায় এসে যায়, তাহলে মুসলমান সম্প্রদায়ের মানুষ আপনাদের আমাদের কি হবে, বিজেপি সরকার কি করবে বুঝতে পারছেন? তারা বলেই রেখেছে আগে জিতলে আগে বদলা নেব, এই বাংলা থেকে 2 কোটি মুসলমানদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়াবো, বলছেন বিজেপির রাজ্য সভাপতি, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আরো অনেক কিছু বলছেন। এই বাংলা তথা ভারতবর্ষে থাকতে গেলে নাকি জয় শ্রীরাম বলতেই হবে। এবং বিজেপির কিছু লোকজন, আমি আসছি একটু পরে, তাহলে মুসলমান সম্প্রদায়ের মানুষের এখনই এই টার্গেট হওয়া উচিত। আরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি দিল না দিল তার কোনো প্রশ্নই এখন ওঠে না। এক্ষুনি টার্গেট হওয়া উচিত বাংলা থেকে বিজেপিকে বিদায় করা, এই বাংলা থেকে বিজেপিকে মুক্ত করা, বিজেপিকে পরাস্ত করা, যে কোনো শর্তের বিনিময়ে। তৃণমূল কংগ্রেস যদি মুসলমান সম্প্রদায়ের জন্য কিছুই না করেন, কিচ্ছু না দেখ, তবুও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করব। কেন বলুন তো? তৃণমূল কংগ্রেস আমাদের কিছু দিক আর না দিক, অন্তত আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করবে না। এই বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে না কখনোই তৃণমূল কংগ্রেস সরকার। এই বাংলার মুসলমানরা, হিন্দুরা, সমস্ত জাতিরা সেফ থাকবে, সুরক্ষিত থাকবে, কিচ্ছু দেওয়ার দরকার নেই। একটু অন্য প্রসঙ্গে যাই। বিজেপির আলিপুরদুয়ার, মানে উত্তরবঙ্গ বিজেপির আলিপুরদুয়ারে বিজেপির আইটি সেলের একজন লোক আছেন,
তার নাম নিশ্চয় আপনারা জানেন। আমার হিসাবে তার নাম হচ্ছে তালবস্যায় হস্যু উন্তুস্থায়কার কর রা, মানে শুয়কর দেবনাথ। সে বারবার বলছে যে নাকি এই বাংলায় ভারতবর্ষে থাকতে গেলে জয় শ্রীরাম বলতেই হবে, এবং তারা নাকি যখন মানে শুরু করবে, কি শুরু করবে বলতে পারছি না, তারা নাকি যখন শুরু করবে তখন নাকি আমরা পালিয়ে কেঁদে পালাবার পথ পাবো না, এরকম ধমকি দিয়েছেন, হুমকি দিয়েছেন সেই শুয়কর দেবনাথ। এই মাত্র কয়েক মাস আগে মহারাষ্ট্রের পালঘরে সাধু হত্যার যে বিষয়, সেই সাধু হত্যা নিয়ে এই বাংলা তথা ভারতবর্ষে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছিল, যার জেরে 14 দিন জেলে ছিল। ওই শুয়কর দেবনাথ কিন্তু ভাঙড়ের গিয়াসউদ্দিন মোল্লাকে ভয় পায়। শুয়কর দেবনাথ হয়তো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এমএলএ এমপিকে দেখে ভয় না পেলেও ভাঙড়ের গিয়াসউদ্দিন মোল্লাকে দেখে রীতিমতো ভয় পায়। বলছি, জিজ্ঞাসা করবেন ওকে, ও আমাকে দেখে ভয় পায়, জিজ্ঞাসা করবেন। আমি অনেকদিন মুখ খুলিনি। ও যে আব্বাস সিদ্দিকী ভাইজানের হয়ে আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিজের প্রাণের ভাই মনে করে দরদ উতলে পড়ছে এই শুয়কর দেবনাথের, এ নিয়ে কিন্তু আমি এখনো মুখ খুলিনি। আমি যদি মুখ খুলি, ওই শুয়কর দেবনাথ আবার 3 মাসের জন্য জেলে ঢুকে যাবে, 3 মাসের জন্য জেলে ঢুকে যাবে আমি যদি মুখ খুলি, এখনো মুখ খুলিনি। তো এরকম নোংরা চরিত্রের বিজেপির আইটি সেলের লোকজনের ওই নাম নিয়ে, তার ছবি নিয়ে বেশি হাইলাইট করবেন না, ফেসবুকে বেশি পোস্ট করবেন না। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ যারা, তাদের কোনো জাত হয় না, সে হিন্দু হোক মুসলমান হোক আর যে জাতের সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী হোক, তাদের জন্মের সমস্যা থাকে। তাই ও নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। আমাদের কর্তব্য এই বাংলায় হিন্দু মুসলমান ঐক্য সম্প্রীতি বজায় রাখা, ব্যাস। একটু কমেন্ট বক্সে চলে যাব। চৌকিদার রজত দাস, জয় হিন্দ, জয় বাংলা, দিদি জিন্দাবাদ। ধন্যবাদ রজত দা, ধন্যবাদ। আচ্ছা, কে আছে? উত্তম কৌরি, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা, ধন্য থাকবেন। সরজিৎ দাস তিনি লিখলেন, চোর চোর তৃণমূল, বিজেপি চোর, বিজেপি দলটাই চোর, চাল চোর, ডাল চোর, করোনার কিট চোর, বাইক চোর, ত্রিপল চোর, গ্যাস চোর, শেষে বিজেপি নাকি মুরগি চোর। আর বলবেন না, বিজেপি বলবেন না, লজ্জা যদি থাকে বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দিন। বাংলাও বাঙালি, বাংলাও বাঙালি, 7টা ইপিএসকে সমর্থন করুন, ধন্যবাদ। আচ্ছা, মেহতাব আলী গাজী, আপনার কথা মতো বলছি, 2021-এর নির্বাচনে যদি টিএমসি 120, বিজেপি 90, সিপিএম কংগ্রেস 44, আব্বাস সিদ্দিকী যদি 40 পায়, তাহলে একটু কমেন্ট বক্সে যাব, দাঁড়ান। যা চলে গেল এটা, আমি আবার আসবো, তাহলে কি হতে পারে। এই তো আমি এ প্রশ্নটা আগেই করেছি, মাননীয় আব্বাস সিদ্দিকী ভাইজান এবং তার সমর্থকরা তার উত্তর দেবেন। স্বপন সরকার তিনি বললেন, সময় হলে নিশ্চয়ই ফল পাবেন, ধন্যবাদ। আমার জন্য দোয়া প্রার্থনা করুন। আচ্ছা, পান্না দাস কি বললেন, একজন লিখলেন, দাদা বিজেপিকে, কমেন্টগুলো চলে যাচ্ছে। আচ্ছা, শ্রীচরণ দা, ধন্যবাদ জানাই। ভাইজানকে দেখে তৃণমূল নেতারা অত ভয় পাচ্ছে কেন? তাকে রাস্তার হামলা করছে, থাকলে দম থাকলে কি ছেড়ে দেখাও। আচ্ছা, এম এস আশা, ভাইজানকে তৃণমূল কংগ্রেস কখনোই ভয় পায় না। ভাইজান একজন শ্রদ্ধেয় ব্যক্তি, শওকত মোল্লাও শ্রদ্ধেয় ব্যক্তি। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সঙ্গে, আপনারা প্রমাণ করুন যে ভাইজানের গাড়ি ভাঙা হয়েছে, প্রমাণ করুন, নইলে কিন্তু আপনারা মানে অন্যরকম জায়গায় পৌঁছে যাবেন। আপনাদের যে রীতিনীতি সেটা কিন্তু একটা বাজে জায়গায় চলে যাবে। আপনারা প্রমাণ করুন, গলাবাজি করে কোনো লাভ নেই। আমি শওকত মোল্লাকে সমর্থন করছি না, তার হয়ে কথা বলছি না। আব্বাস সিদ্দিকী ভাইজান, তার হয়ে কথা বলছি না। মাননীয় শওকত মোল্লা দোষী নাকি আব্বাস সিদ্দিকী ভাইজান দোষী, এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে প্রমাণ হবে, তারপরেই এ বিষয়ে কথা বলবো। তহিদুর রহমান ভাই, কত টাকা খেয়েছ টিএমসি থেকে? তহিদুর রহমান, এই গিয়াসউদ্দিন মোল্লা যদি টাকা পয়সা খেয়ে থাকতো না দল থেকে, তাহলে এই মুখের উপরে ডাইরেক্ট হিট করতে পারতো না। গিয়াসউদ্দিন মোল্লা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে 1 পয়সাও নেয় না। তৃণমূল কংগ্রেস করতে গিয়ে গিয়াসউদ্দিন মোল্লা জীবন বাজি রাখে। কল্যাণ বেরা,
শুধু পুরানো কর্মীদের যদি একজোট করা যায় তবে ভারতের কোনো শক্তি তৃণমূলকে হারাতে পারবে না। পুরানো কর্মীদেরকে একজোট করা যেমন খুব জরুরি দরকার, সেই সঙ্গে নতুন যারা আসছে বা অন্য দল থেকে যারা আসছেন তাদেরকেও সঙ্গে নিয়ে চলতে হবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন পুরানো কর্মীরা যেন বঞ্চিত না হন, পুরানো কর্মীদেরকে যেন যথাযোগ্য সম্মান দেওয়া হয়। আমরা তার এই মূল্যবান বক্তব্যের অপেক্ষায় বসে আছি। 2021 সালের বিধানসভার আগে আমরাও দেখতে চাই পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কেমনভাবে সম্মানিত হয়েছেন। অলিভ কি শাকির মন্ডল, দাদা একটা কথা বলি, নিরপেক্ষ হয়ে বলবেন। গিয়াসউদ্দিন মোল্লা, দ্রুত চলে যাচ্ছে। যারা যারা কমেন্ট করছেন সব প্রশ্নের উত্তর আমি এক্ষুনি দিতে পারছি না, তবে আমি দেব। আমি এক এক করে কমেন্ট বক্সে যাবো, সবাই সঙ্গে থাকবেন। কে আছেন? বাংলা ও বাঙালি, ওই নামটা বলবেন না, যে নামটা দিয়েছেন ওটা ওই দেবনাথ না, ওটা হচ্ছে শুভকর দেবনাথ। আচ্ছা, রূপক কুমার বলছেন পুরো গট আপ করছে, বিজেপি আর তৃণমূল নাকি গট আপ করছে। প্রিয় বাংলার মুসলমান ভাইয়েরা, মনে করুন আমি তর্কের খাতিরে ধরে নিলাম তৃণমূল কংগ্রেস সরকার বিজেপির সঙ্গে গট আপ করেছে, মানে মিলে জুলে সরকার, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। তাহলে কি আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ করতে চান? তৃণমূল কংগ্রেসকে বাংলায় হারাতে চান? যদি তৃণমূল কংগ্রেস কোনোদিনও বাংলায় হেরে যায়, যদি ওই বিজেপি সরকার বাংলায় ক্ষমতা আসে দুর্ভাগ্যবশত, মাননীয় মুসলমান সম্প্রদায়ের মানুষ আপনারা কিন্তু তৈরি থাকুন, সেই মায়ানমারের সেই ঘটনা, সেই কেস। মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করবে ওই বিজেপির নরখাদক পিচাসরা, মেয়ের সামনে মাকে ধর্ষণ করবে। আপনার সামনে আপনার বাবাকে গুলি করে মারবে এই বিজেপির শয়তানরা। আপনার ভিটে মাটি চাটি ঘর বাড়ি ভেঙে চুরে জ্বালিয়ে দেবে। আপনার শিশু হবে অনাথ। যদি আপনার সামনে আপনার মাকে বিজেপির কোনো কুলাঙ্গার ধর্ষণ করে, তাহলে আপনি সেই প্রতিবাদ করবেন, ঠেকাতে যাবেন? যদি সেনা নামিয়ে দেয়, উন্নত অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী নামিয়ে দেয়, পুরো ঝাঁঝরা করে দেবে আপনার সামনেই, আপনাকে আপনার বাবাকে ফরফর করে ঝাঁঝরা করে দিয়ে আপনার ওই মৃতদেহের সামনে আপনার মা বোনকে দর্শন করবে এই বিজেপির কুলাঙ্গাররা। আপনারা বিজেপিকে আনতে চাইছেন বাংলায়? কি গটাপ হলো না হলো কিচ্ছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার কখনো ক্ষতি করবেন না, বাংলার হিন্দু মুসলমানদের ক্ষতি করবেন না, উপকার করতে না পারুক ক্ষতি করবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। শুনে মনে রাখবেন, বৃহত্তর স্বার্থের জন্য কিন্তু ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করা দরকার। বৃহত্তর স্বার্থের লক্ষ্যে এই বাংলার প্রায় 10 কোটি হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষের পরিবার, তার মা বোন, এই বাংলার সম্প্রীতি রক্ষার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্রতর কোনো স্বার্থ ত্যাগ করে থাকেন, তাহলে আমরা তাকে স্যালুট জানাই, স্যালুট। কোনো অবস্থাতেই বিজেপিকে এই বাংলায় আনার কথা ভাববেন না। যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, মা বোনকে পরিবারকে নিয়ে ইজ্জতের সঙ্গে বাংলায় বাঁচতে চান, তাহলে কখনোই বিজেপিকে যেন এই বাংলায় সুযোগ করে দেবেন না। সরজিৎ দাস, মহিলাদের সুরক্ষা আছে বাংলায়? অবশ্যই মহিলাদের সুরক্ষা বাংলায় অবশ্যই আছে। আপনি দেখুন না, যতগুলো ধর্ষণ কেস, নোংরামি কেস, মহিলাদের উপরে অত্যাচার, মহিলাদেরকে অপমান করা হচ্ছে, মহিলাদেরকে হেনস্থা করা, তার 95% কেসে বিজেপি RSS এর লোকজন জড়িত। অনেক সময় টুপি পরে, পাঞ্জাবি পরে নোংরামি করছে মহিলার সঙ্গে, পরে তদন্ত করে জানা যাচ্ছে ও বিজেপি RSS এর সমর্থক। আরে আমার মতো চাপ দাড়ি রাখা এখন ফ্যাশন, ইয়াং ছেলেরা চাপ দাড়ি রাখছে। এই চাপ দাড়ি রেখে যদি আপনি টুপি পরেন তাহলে হয়ে যাবেন মুসল্লি, মানে একদম পুরো পাক্কা মুসলমান টুপি পরলে, চাপ দাড়ি রেখে। আর যদি টুপি খুলে কালো চশমা পরেন হয়ে যাবেন ভিলেন। এই চাপ দাড়ি রেখে, কেউ বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে নোংরা কাজ করে যাচ্ছে এই বাংলায়। বাংলার মহিলাদের সম্মান নষ্ট করছেন, ধর্ষণ করছেন মুসলমান সম্প্রদায়কে বদনাম করার জন্য। 95% কি তারও বেশি শতাংশে প্রমাণ হয়ে যাচ্ছে যে এরা বিজেপি RSS এর লোক। বাংলার মহিলারা যতটা সুরক্ষিত আছে না, বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ দেয় না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউই দেয় না। গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে দেখুন, আইনের ছাত্রী তাকে ধর্ষণ করে তার পরিবারকে শেষ করলো, তাকেও শেষ করলো।
বলুন না দেখি। সেই মিয়ানমারের সূচি, তার সঙ্গে আমাদের একজনের খুব ভালো সম্পর্ক, শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরেছেন। আমি তাদের ব্যক্তিগত দেশের কি নিয়ম সিস্টেম জানি না। যদি এরকমও হতো যে তারা সম্পূর্ণ বেআইনিভাবে রোহিঙ্গায় আছে, এই বেআইনিভাবে তারা মিয়ানমারে বাস করছে, তাদেরকে তাড়িয়ে দেওয়ার, বের করে দেওয়ার তো নির্দিষ্ট কোনো আইনগত প্রক্রিয়া আছে, তো প্রশাসনিক তো পদক্ষেপ নেওয়া যেত। এই অমানবিক হত্যাকাণ্ড, হত্যালীলা না চালিয়ে। কিন্তু তাদেরকে পশু, কুকুর, ছাগলের মতো হত্যা করা হয়েছে, তাই না? তার কোনো বিচার হয়েছে? বলুন দেখি। যেসব মুসলমান সম্প্রদায় বাংলায় হৈ হৈ করে লাফাচ্ছেন তৃণমূল কংগ্রেস খারাপ, তৃণমূল কংগ্রেস খারাপ দল, আমাদেরকে কোনোদিনও কোনো উপকারে আসবে না, মুসলমান সম্প্রদায়ের কোনো কাজে লাগবে না, তৃণমূল খারাপ দল, সেই সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষদের কাছে বলছি, বলুন দেখি রোহিঙ্গা গণহত্যার কোনো বিচার হয়েছে? ওসব হবে না, হবে না। সাবধান থাকুন, এখনো সময় আছে, সময় খুব সংক্ষেপ। ভাবনা চিন্তা করুন, সাবধান হয়ে যান। কল্যাণ বেরা তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান যদি অনেক, মানে বেশ অনেকটা সিটে জিতে যদি বিজেপির কাছে বিক্রি হয়ে যান, আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ বিজেপির কাছে এত পরিমাণ টাকা আছে, তারা 10টা 20টা 30টা 50টা এমএলএকে কিনে নেওয়ার ক্ষমতা রাখে। বিজেপির কাছে অনেক টাকা আছে, অনেক ক্ষেত্রে টাকার কাছে মনুষ্যত্ব, মানবিকতা, মানসিকতা পরাজিত হয়। তবে আব্বাস সিদ্দিকী ভাইজান কি করবেন আমি আগাম বলে বিতর্ক সৃষ্টি করব না। আর কি আছে বাংলা বাঙালি, আরএসএস আর বিজেপি সাবান ভিডিও নিয়ে কিছু বলুন। দেখুন, সাবান ভিডিও নিয়ে আগেও বলেছি, এটা বিজেপির কালচার। বিজেপি দলের নাম লেখাতে গেলে, বড় পদ পেতে গেলে, সেখানে মহিলাদেরকে হোটেলে গিয়ে রাত কাটাতে হয়, অনেক বড় বড় বিজেপি নেতাদের বিছানার সঙ্গী হতে হয়, একটু মজা ফুর্তি আনন্দ দিতে হয়, তাই সঙ্গে সাবান রাখা দরকার। বিজেপি মানে নেত্রীরা অনেকেই সাবান নিয়ে ঘোরেন এই জন্য। আর আমি বলবো না ভাবছিলাম, তবুও বলছি, আমাকে বলতে বাধ্য করালেন। এক সেকেন্ড। বাংলা ও বাঙালি পেজ, তার অ্যাডমিন আমাদের মাননীয় রামিজ প্রিন্স রহমান, তিনি বললেন সাবান ভিডিও নিয়ে, একটা বিজেপির মানে যুবতী কর্মীকে, অবিবাহিতা কর্মীকে, এই 17-18 বছর বয়স কি 19 বছর বয়স হবে, তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের খুব পরিচিত, বিজেপি করেন, যে হারে তোরা তো সবসময় সাবান কাছে রেখে দিস, পকেটে, জিন্সের প্যান্টের পকেটে কিংবা আঁচলে সাবান গুজে রেখে দিস, এই সাবান নিয়ে কি করিস বল, সাবান নিয়ে কি করিস? তো সেই অবিবাহিতা যুবতী বিজেপি নেত্রী তিনি আমাকে উত্তর দিয়েছিলেন, বলে সাবান রাখতে হয় খুব জরুরি, কারণ এই সাবান নিয়ে মাঝে মাঝে আমাদের ফর্ম ফিল আপ করতে হয়। মাঝে মাঝে হোটেলে গিয়ে এই সাবান দিয়ে নাকি ফর্ম ফিল আপ করতে হয়। না না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু দেখে নেব কতক্ষণ সময় গেল। 42 মিনিট 26 সেকেন্ড, আরও কিছুক্ষণ থাকবো। তো আমি কিছু উত্তর দেব, আপনারা প্রশ্ন করুন প্লিজ, প্রশ্ন করুন। একজন লিখলেন এএমএস আশা, আমফানের টাকা চুরির ব্যাপারে গিয়াসুদ্দিন ভাই বলেন। আমার কমেন্টে আপনার হ্যাঁ দেখতে পাচ্ছি। আমফানের টাকা যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রীরা, কোনো পঞ্চায়েত মেম্বাররা চুরি করে থাকে, যদি প্রমাণ পাওয়া যায় যে গরিব মানুষের ঘর উড়ে গেছে, ত্রিপল উড়ে গেছে, ঘর ভেঙে গেছে, তাদের টাকা চুরি করেছে কোনো তৃণমূল কংগ্রেসের 3 তলা বাড়িওয়ালা পঞ্চায়েত মেম্বার, যদি প্রমাণ হয়, তার মানে 4 হাত পা বেঁধে আর চৌরাস্তায় শুইয়ে ফেলে 5 পেটা করা দরকার। উত্তর পেলেন কেন? এই তো গতকালকেই মনে হয় ভাঙড়ের কোঁচপুকুর এলাকাতে তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান, তিনি নাকি মিড ডে মিলের চালে কারো 300 গ্রাম, কারো 400 গ্রাম চাল ডাল কম দিচ্ছিলেন। জানি না এটা কতটা সত্যতা আছে। এবং এলাকাবাসী অভিযোগ করেছেন যে সেখানকার পঞ্চায়েত মেম্বার নাকি স্কুলের মাস্টারমশাইদের পরিচালনা করেন, পঞ্চায়েত মেম্বার যেভাবে বলেন স্কুলের মাস্টারমশাইরা সেইভাবে নাকি চলেন।
এবং এই চাল কম দেওয়ার বিষয়টা নাকি পঞ্চায়েত মেম্বার বলে দিয়েছিলেন। আমি কারোর দোষ দিচ্ছি না, কারণ এখনো তদন্ত সাপেক্ষ তদন্ত হোক। যদি ওই পঞ্চায়েত মেম্বার মানে অপরাধী হিসেবে চিহ্নিত হয়, যদি এই চুরি করে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের ওই পঞ্চায়েত মেম্বারকে ঝাপটে সোজা দল থেকে বের করে দেওয়া হবে। আমি উচ্চ নেতৃত্বের কাছে আবেদন করছি, কারণ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের নামে এমন চাল চুরির বদনাম কেন আসবে? তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের নামে চাল চুরির বদনাম কেন হবে? কেন তৃণমূল কংগ্রেসের নামে বদনাম হবে? এরকম চোর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে থাকা উচিত নয়। ধরে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার হয়ে চাল চুরি করতে এসেছেন, ছোট লোক কোথাকার। সত্য কথা সামনে বলি, গিয়াসউদ্দিন মোল্লা, হক কথা সবার সামনে বলি, বলার হিম্মত রাখি, কারণ আমরা চোর নই। তৃণমূল কংগ্রেস করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি রাখি, বাজি রাখি। তৃণমূল কংগ্রেস আমাদেরকে 1 পয়সাও দেয় না, আমরা চাইও না।